হাই আমার ত্রিপুরার বন্ধুরা, আবার এক সপ্তাহ পরে সানডেতে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। আশা করি আপনারা ভালো আছেন। কোভিড চারিদিকে ছড়াচ্ছে, সাবধান থাকবেন। আর এটা পুজো সিজন, ফেস্টিভিটিস সিজন। তো আই হোপ আপনারা সবাই আগামী 7 দিন বা 10 দিন পুজোর আনন্দে যতটুকু পারবেন এই প্যান্ডেমিকের মধ্যে করবেন। আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। অ্যাগেন ত্রিপুরার পলিটিক্যাল স্টোরিজ। আর যারা আমার লাইভ প্রথম শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি নন পলিটিক্যাল পার্সন। আমি ত্রিপুরার মানুষ, কিন্তু ত্রিপুরা থেকে অনেক দূরে থাকি। এই জন্য ত্রিপুরার বিভিন্ন মানুষের কথাগুলো আমার মধ্যে দিয়ে আমি সবার সামনে তুলে ধরি। ওটা প্রত্যেক রোববার 10টার সময় আমি করি ওটা। আর আমি একটা মেসেজ দিতে চাই, যারা নাকি তোমরা এখন আগরতলায় সেক্রেটারিয়েটের 1308 নম্বর রুমে বসে তোমাদের সঞ্জয় মিশ্রর আইটি সেল থেকে আমার বিরুদ্ধে আজে বাজে লিখতে এখানে এসছো এই রুমে, এখান থেকে চলে যেতে পারো। তোমাদের সবাইকে মার্ক করা হয়েছে এবং এই আজে বাজে গার্বেজ আমার লাইভে এসে লেখার জন্য সবাইকে আমরা ট্র্যাক করছি। তো আবারও বলছি, যারা নাকি সেক্রেটারিয়েটের 1308 নম্বর ঘরে ফার্স্ট ফ্লোরে বসে আমার বিরুদ্ধে এখানে উল্টো পাল্টা লিখতে এসছো, গার্বেজ গালিগালাজ, এগুলো থেকে দূরে যাও। এটা ভদ্রলোকের ফেসবুক লাইভ, এখানে শোনার জন্য অনেকেই আছেন। এখানে তোমাদের দরকার নেই এবং তোমাদের এসব চিৎকার চেঁচামেচিতে কেউ না করে না, কেয়ার করে না। তো বন্ধুরা, আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা অনেকেই জানেন বিষয়গুলো। এক একটা করে আমি স্টার্ট করছি। সো প্রথম বিষয় হলো যে ত্রিপুরার লেটেস্ট পলিটিক্যাল ডেভেলপমেন্ট। ত্রিপুরাতে লেটেস্ট পলিটিক্যাল ডেভেলপমেন্টটা কি হচ্ছে, যে বিজেপি দলের মধ্যে একটা বেশিরভাগ সংখ্যক এমএলএ যারা নাকি এখন বিরোধী হয়ে গেছেন, তারা দিল্লি গিয়েছিলেন অনেকদিন এবং দেখা যাচ্ছে যে বিপ্লব দেবের বিরুদ্ধে বিজেপির বেশি অংশটা বিরুদ্ধে চলে গেছে। আবার যারা আমার লাইভ শুনছো ভাই, এবং যারা শুনছো আমার লাইভ, আমি কোনো দলের বা ইয়ের বিরুদ্ধে না, আমি কতগুলো ব্যক্তির বিরুদ্ধে, কতগুলো অপদার্থ যারা নাকি ত্রিপুরাকে ছাড়খাড় করে ধ্বংস করে দিচ্ছে চারিদিক থেকে। তো আমার এই লাইভের অর্থ মানে হলো বা কারণটা হলো যে এইসব টপিকগুলো যেগুলো নাকি রাজ্যের মধ্যে সেই পরিবেশ নেই, যে মানুষের ফ্রিডম অফ স্পিচ নেই ডিসকাস করার, এগুলো আমার লাইভের মধ্যে আমি তুলে ধরি প্রত্যেক রোববার দিন রাত্র 10টার সময়। তো এই কথাটা বলে আমি যেটা বলতে চাইছি আপনাদের, যে আমি কোনো বিশেষ দল বা কিসের বিরোধী না, আমি অপদার্থদের বিরোধী এবং করাপ্ট যারা তাদের আমি বিরোধী। তো আপনারা জানেন যে গত আড়াই বছরের একটু বেশি যে ত্রিপুরাতে বিপ্লব দেবের আন্ডারে কি অবস্থা চলছে। হসপিটাল থেকে শুরু করে, এডুকেশন সিস্টেম থেকে শুরু করে চারিদিকে সব ব্রেকডাউন হয়ে পড়েছে। আর আমি, যারা বিজেপিতে আছেন আমার কথা শুনছেন, এদের মধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন ওদের বিভিন্ন রিজনমেন্ট এবং বিভিন্ন রকমের ফ্রাস্ট্রেশন নিয়ে। তো আমি তোমাদের বলবো যে বিপ্লব দেব যতদিন ক্ষমতায় আছে কিছুই দেখতে পাবে না, কোনো ডেভেলপমেন্ট কিছুই দেখতে পারবে না। কারণ একজন অপদার্থকে ক্ষমতায় বসালে কোনো কিছু চেঞ্জ হয় না। একটা মুখ্যমন্ত্রী, একজন অপদার্থ যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়, এটার মানে এই না যে ও রাতারাতি ওর মধ্যে পারফরমেন্স বা ইন্টেলিজেন্স বা কিছু চলে আসবে, অ্যাক্টিভিটি, ওটা হয় না। এটা কখনোই সম্ভব না ওটা। তো সেম ওয়ে ত্রিপুরাতে এখন যেটা চলছে, যে আপনারা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করছেন বন্ধুরা, যে গত 10 দিন ধরে বিপ্লব দেবের যে ডান হাত, বা যাকে আমরা মজা করে গবুচন্দ্র বলি, যে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, ওকে কিন্তু দেখা যাচ্ছে না। তো যতটুকু আমি শুনেছি, ও ক্যাম্প বদল করার জন্য রেডি হয়ে আছে। ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। যখন মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে বা আগামী 1 মাসের পরে যে ডেভেলপমেন্ট গুলো হবে, তখন আবার রতন লালাতকে দেখতে পাবেন যে ঠিক গিরগেটির মতো রং পাল্টে আরেকটা দিকে ঝাঁপিয়ে পড়েছে। তো বন্ধুরা, আমি যেই কথাটাই আসছি, এই কথাটা কোনো দলের উদ্দেশ্য না, এগুলো কতগুলো অপদার্থদের নিয়ে আমি কথা বলছি, যারা নাকি ত্রিপুরার রাজনীতিতে এসে ক্ষমতায় বসে ত্রিপুরাটাকে ডুবিয়ে ছাড়ছে চারিদিক থেকে। দেখুন, আমরা সাধারণ মানুষ হিসাবে, বা আমি যাদের সাধারণ মানুষের প্রতিনিধি বা অন বিহাফ আমি কথা বলছি এখানে, আমরা সবাই কি চাই? আমরা চাই যে একটা গভর্নমেন্ট, এটা যে কোনো দলেরই হোক না কেন, যে পাওয়ারে বসে আছে সে ভালো গভর্নমেন্ট দেবে,
লোকেরা যাতে অক্সিজেনের অভাবে না মারা যায়, সব স্কুলগুলোতে যাতে এডুকেশন সিস্টেম চলে, চারিদিকে রাস্তাঘাট যাতে ঠিক থাকে, ল অ্যান্ড অর্ডার যাতে ঠিক থাকে, চারিদিকে অ্যাডমিনিস্ট্রেশন যাতে ঠিকভাবে চলে, বিভিন্ন রকমের এমপ্লয়মেন্ট যাতে হয়, ইকোনমি যাতে স্ট্রং হয়। তো এইসব জিনিসগুলো যে কোনো স্টেটের যারা নাকি স্টেটে থাকেন বা যারা নাকি রাজ্যবাসী, তারা এই জিনিসটাই চান। এটা কোনো দল কে আছে পাওয়ার, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে যারা পাওয়ারে বসে আছে তাদেরকে জনগণ যেই কাজের জন্য পাওয়ারে বসিয়েছে ওই কাজটা ওরা করতে সক্ষম কি সক্ষম না, এটা হচ্ছে প্রশ্ন। তা এখন যদি আপনারা দেখেন বিপ্লব দেবের পারফরমেন্স গত 2.5 বছরে কি করেছে। চাকরি বলেছে 50,000 চাকরি দেবে, গভর্নমেন্ট চাকরি প্রথম বছরে দিয়েছে, পারেনি। তারপর দিল্লির টাইমস অফ ইন্ডিয়াতে ইন্টারভিউ দিয়েছে সেই 2018 মার্চ মাসে যে 7 লক্ষ চাকরির ব্যবস্থা করবে 30 মাসে। আপনারা জানেন কি হয়েছে চাকরির। তো এই তো গেল চাকরির দিক। এবার ত্রিপুরার রাস্তাঘাট বলুন আর হেলথ সেক্টর বিপ্লব দেবের আন্ডারে পুরোই ভেঙে পড়েছে। এখনো জিবি হসপিটালে অক্সিজেনের অভাবে রুগী মারা যাচ্ছে ইভেন টুডে। এখন অবধি কোনো কিছু ফিক্স হয়নি। ত্রিপুরা রাজ্যে 25 কোটি টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর জন্য 3 বছরের জন্য হেলিকপ্টার লিজ নেওয়ার টাকা আছে, কিন্তু জিবি হসপিটালের মতো একটা জায়গার একটা এত বড় ইম্পর্টেন্ট রেফারেল হসপিটালের অক্সিজেন পাইপলাইন ঠিক করার টাকা নেই। যেটাও অর্ডার দেওয়া হয়েছে 40 লাখ টাকার, এটা কবে হবে কি হবে কোনো ঠিক নেই। তো এই হচ্ছে এখন ত্রিপুরার পরিস্থিতি। তো আমি আপনাদের একটা রানডাউন দিচ্ছি যে বাই দ্য ওয়ে, আমি এই কথাটা শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই। আমার যে একটা ছবি দেখে আজকে খুব খারাপ লাগলো। আমি দেখলাম যে বিপ্লব দেবের ওএসডি সঞ্জয় মিশ্র জুতো পরে মার মন্দিরের ঠিক বাইরে চৌহদ্দিটার ভিতরে হাঁটছে। আমার প্রশ্ন হলো, এখন যারা ক্ষমতায় আছেন আপনারা, মাতাবাড়ি আপনাদের বাপের সম্পত্তি না। মাতাবাড়ি ত্রিপুরার না শুধু, এটা সারা ভারতবর্ষের বা পৃথিবীতে এটা খুবই একটা সেক্রেড প্লেস। এটা একটা এটা একটা গভীর কি বলবো, এটা একটা আধ্যাত্মিক স্থান। এটা একটা কি বলে দেবীপীঠ, সতীপীঠ, এবং এখানে আধ্যাত্মিক এত বড় আমাদের এই মাতাবাড়ির এত ইম্পর্টেন্স। ওখানে মন্দির চত্বরে এইভাবে জুতো পরে ঘোরাঘাড়ি এগুলো কিন্তু ত্রিপুরার লোকেরা কখনো করে না। বাইরে থেকে, দিল্লি থেকে, বিহার থেকে এসব গরু বাছর কিছু আসবে, এই জুতো পরে ঘুরছে, এই করছে। তো এই জিনিসগুলি এখন বন্ধ করা উচিত। আর বন্ধুরা, আপনারা যারা জানেন না বা হয়তো জানেন যে বিপ্লব দেব মহালয়ার দিন ভোরবেলা 5টা-6টার সময় মাতাবাড়িতে গিয়ে যজ্ঞ করেছে, হোম করেছে। এটা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র বিরোধী। এটা বিপ্লব দেবেরই কাছের লোকেরা আমাকে জানিয়েছে এটা হওয়ার পরে, যে মা ত্রিপুরেশ্বরীকে সকালবেলা স্নান না করিয়ে, নূতন কাপড় না পরিয়ে, প্রথাগুলো না মেনে এইভাবে হুটহাট করে মুখ্যমন্ত্রীর আদেশে যজ্ঞ করা মার সামনে, এটা একদমই শাস্ত্র বিরোধী কাজ এবং এতে পাপ হবে। এটা এটা পাপীরা করে এসব কাজগুলো, যে নিজে যজ্ঞ করবে, হোম করবে। আরে বাড়ি ঘরে করো ভাই, তুমি মাতাবাড়িতে গিয়ে তোমার মর্জি মতো তুমি ভোরবেলা এখানে হোম করবে, যজ্ঞ করবে। এটা কি শাস্ত্রের কোনো নেই, বিধান নেই? তো আমি আবারও বলবো, যারা নাকি এখন বিপ্লব দেবের আশেপাশে আছেন, এটাকে ওয়ার্নিং হিসেবে নিতে পারেন বা ভালো অ্যাডভাইস হিসেবে নিতে পারেন। মাতাবাড়ি আপনাদের বাপের সম্পত্তি নয়। আপনারা জুতো পরে মার মন্দিরের চারপাশে এভাবে ঘুরবেন না, এবং ওখানে যে রীতিনীতি আছে, প্রথা আছে, ওগুলো আপনারা ফলো করুন। আপনারা এসছেন কদিনের জন্য, পাওয়ারে আছেন টেম্পোরারি, কদিন পরে থাকবেন না, কিন্তু এইভাবে মাতাবাড়ি কলুষিত করবেন না। আপনাদের কোনো রাইট নাই। সোজা কথা হচ্ছে, মাতাবাড়ির যে প্রথা এটা আপনাদের মানতে হবে, নয়তো ওখানে ঢুকবেন না। আর আরেকটা কথা মনে রাখবেন, শেষ কথা, যারা নাকি 2 নাম্বারি করে, করাপশন করে, জুমলাবাজি সব রকমের এসব করছে লুচ্ছার মতো, এরা মাতাবাড়িতে গিয়ে এমন না যে মা আপনাদের পাপ ধুয়ে আপনাদের করে দেবে, একদম আবার পুণ্যবান বানিয়ে দেবে। এটা হয় না। ভগবান ঠাকুর দেবতাদের আপনারা বোকা বানাতে পারবেন না। আপনারা যত নাটক করতে পারেন, গেরুয়া কাপড় পরে নাচতে পারেন, গলায় ফিরিঙ্গি লাগিয়ে, কিন্তু আপনারা ভগবানদের কখনো এইভাবে বা মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে এইভাবে ওদেরকে কিন্তু বোকা বানাতে পারবেন না। ভগবানদের আপনারা বোকা বানাতে পারবেন না। ত্রিপুরাবাসীকে বোকা বানিয়েছেন, ভুলভাল প্রতিশ্রুতি দিয়ে আজে বাজে কথা বলে এসছেন ক্ষমতায়,
একবার এসছেন, ত্রিপুরাবাসী আপনাদের একবার বিশ্বাস করেছে যে যুবক যুবতীরা ভেবেছে যে 50 মানে সবাই ফ্রি স্মার্টফোন পাবে, 50,000 গভর্নমেন্ট চাকরি হবে প্রথম 12 মাসে, তারপর 7 লক্ষ চাকরি হবে 30 মাসে, তারপর রেগার ভাতা হবে 340 টাকা, বৃদ্ধদের ভাতা হবে 2,000 টাকা। তো এইভাবে আপনারা একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, একটা ভীষণ ডকুমেন্ট বানিয়ে, যেটা ইলেকশনের ঠিক 1 সপ্তাহ আগে রিলিজ করা হয়েছে, এবং সেই ভীষণ ডকুমেন্টের বেসিসে মানুষ আপনাদের বিশ্বাস করে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। তো আপনারা যদি বাটপারি করে ক্ষমতায় আসেন, তাহলে আপনাদের বাটপার কেন বলা হবে না? আমি তো আজকে থেকে 1 মাস আগে আমি চ্যালেঞ্জ দিয়েছি যে আমি বিপ্লব দেব, রতনলাল, এই গভর্নমেন্টের যেই আছে, আমি একটা মিডিয়ার এডিটর হিসাবে ওপেন আমি ডিবেটে বসতে চাই। ওখানে টপিক হবে ভীষণ ডকুমেন্ট আর ত্রিপুরা বিজেপির এই যে বিপ্লব দেবের আন্ডারে সরকার, এদের পারফরমেন্স। কই আমি দেখলাম না তো একটা রিপ্লাই গভর্নমেন্ট থেকে বা কারো থেকে। আপনাদের দম থাকলে যে কোনো সময় সেট করে ভিডিওতে কনফারেন্সে বসুন। আপনাদের যদি দম থাকে, বাটপারি করে বাটপারের মতো ক্ষমতায় এসছেন, একটা কাজ করতে পারছেন না, জীবিতে শয়ে শয়ে রোগী মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে, চারিদিকে হসপিটাল, যেমন অমরপুর হসপিটাল, কোনো ডাক্তারই নেই, চারিদিকে মানে এরকম একটা নৈরাজ্য চলছে। আর এইদিকে হেলিকপ্টার, কি বলে, লিজ নেওয়ার হেলিকপ্টারের জন্য 25 কোটি টাকা আছে, এদের নতুন গাড়ি ঘোড়া বিলাস এর জন্য আছে এত টাকা, কিন্তু ত্রিপুরার মানুষের জন্য কোনো টাকা নেই। তো এই হচ্ছে ত্রিপুরার এখন পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে না হচ্ছে কোনো রিক্রুটমেন্ট, না কোনো চাকরির কোনো স্কোপ, ইকোনমির অবস্থা খুব খারাপ। তারপরে মূর্খের মতো গিয়ে গিয়ে এক একটা মিটিং এ বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ত্রিপুরাতে নাকি মানুষ এখন বাঁশের বিস্কিট খাবে, তারপর এখন নাকি বাঁশের চাল খাবে, বাঁশের চাল বিক্রি করে স্বাবলম্বী হবে। অথচ এই মূর্খ জানে না যে একটা বাঁশ গাছে বাঁশের ফুল আসতে 10 থেকে 15 বছর, অনেক সময় 20 বছর লেগে যায়। এটা মূর্খ জানেই না যে বাঁশ গাছে ফুল আসলে পরে পুরো বাঁশঝাড়ি ধ্বংস হয়ে যায়। মানুষ কান্নাকাটি করে পাহাড়ে গ্রামে যে বাঁশে গাছে ফুল এসছে। এখন এই যে চালের মতো দেখতে যে জিনিসটা হয় বাঁশ গাছ থেকে, ওটা চাল না, আর ওইটা দিয়ে ত্রিপুরার বেকাররা রুজি রোজগার করবে, ওটা বিক্রি করে খাবে। এটা তো মানে একদম মানে এত বোকামি আমরা কি করে আশা করতে পারি? এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এত বোকামি, এটা কি ভাবা যায় কখনো? একটা বাঁশ গাছের বাঁশের চাল নিয়ে, বাঁশের বিস্কিট নিয়ে নাকি ত্রিপুরার বেকাররা স্বাবলম্বী হবে। তো এইটা এই যে চিন্তাধারাগুলো, এই চিন্তাধারার জন্য আপনারা সবাই বুঝতে পারছেন, এমনকি যারা বিজেপি দলে আছেন বা বিরোধী দলে আছেন, যে এরকম মূর্খ অপদার্থ যখন মুখ্যমন্ত্রীর পদে বসে, ত্রিপুরার এখন যে দৈন্যদশা দুর্দশা চলছে, প্রত্যেক দিন রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, মানুষের খাবার নেই, কোনো কাজ নেই, কিছু মানে কোনো কর্মসংস্থান নেই, কোনো মানে এমপ্লয়মেন্টের কোনো সাইন নেই, কোনো মানে কোনো রকমের ভিশন, কোনো রকমের অ্যাক্টিভিটি নেই। তো এই হচ্ছে ত্রিপুরার এখন বর্তমান পরিস্থিতি। এবং যারা বিজেপি দলের মধ্যেও আছেন, তারাও বুঝতে পারছেন যে আগামী ইলেকশনে আপনারা ভোটারদের কাছে গিয়ে হাত পাততে পারবেন না। বিপ্লব দেব যদি ক্ষমতায় থাকে, বিজেপি দলটাকে তো বিপ্লব দেব একাই ধ্বংস করে দিয়েছে 2.5 বছরে, আর বাকি যেটা এখনো আছে আরো কিছুদিন থাকলে ওটাও যাবে। তো বন্ধুরা, আমি যেটা বলছি যে ত্রিপুরাতে এখন একটা নৈরাজ্য চলছে, এবং এটা বিজেপি থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, সবাই, সমস্ত পার্টির ভেতরে সবাই এটা বুঝতে পারছেন যে এটা কত বড় নৈরাজ্য চলছে এখানে। তো এই নৈরাজ্যকে দূর করতে গেলে এখন যেটা করতে হবে, ত্রিপুরাতে মুখ্যমন্ত্রীর বদল হতে হবে। ত্রিপুরাতে অন্তত যাতে মানুষ যাতে না মরে এইভাবে, হসপিটাল থেকে শুরু করে পাহাড় পর্বতে, এটা আমাদের দেখতে হবে। তো আপনাদের আমি পলিটিক্যাল ডেভেলপমেন্টটা বলে দেই সংক্ষেপে। পলিটিক্যাল ডেভেলপমেন্ট হলো যে ত্রিপুরার বেশিরভাগ বিজেপি এমএলএ এখন বিপ্লব দেবের বিরুদ্ধে। এর মধ্যে একটা বিশেষ অংশ এরা সামনাসামনি বিরোধিতা করছে, আরেকটা বড় অংশ ওরা সাইলেন্টলি আছে, পেছনে আছে, এবং ওরাও বিরোধিতা করছে। এবং ওরা সবাই সাইন করে লেটার বিজেপির যে ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে দিয়েছে। এবং জেপি নাড্ডার সাথে যে ডিসকাশন হয়েছে, এটা হলো যে এরা সেন্টারেও বিপ্লব দেবের উপরে, সেন্টার মানে অমিত শাহ, মোদি, জেপি নাড্ডা, বিপ্লব দেবের কাজকর্মে এরা একদমই খুশি না। এবং এরা গত 2-2.5 বছর দেখছে
যে বিজেপি পার্টিকে সারা ন্যাশনাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়াকে পুরো ইনসাল্ট করছে এই একটা লোক, বোকার মতো মেমে বলে ত্রিপুরা থেকে পুরো ইনসাল্ট করছে বিজেপি পার্টিটাকে। তো ত্রিপুরাতে যদি বিজেপি কখনো ধ্বংস হয়, এটার কারণ হবে বিপ্লব দেব। তো বিজেপির সেন্ট্রাল লিডারশিপ এখন যেটা পলিসি ডিসিশন নিয়েছে যে ওরা ত্রিপুরাতে সেন্ট্রাল অবজারভার পাঠাচ্ছে, এবং পাঠাচ্ছে কয়েক সপ্তাহ পরেই পাঠাচ্ছে। বিহার ইলেকশনটা হয়ে গেলেই ত্রিপুরাতে দিল্লি থেকে সেন্ট্রাল অবজারভার আসবে। ওরা এসে সমস্ত এমএলএদের সাথে মানে ইন্ডিভিজুয়ালি কথা বলবে, পুরো সিচুয়েশন গজ করবে যে নেক্সট মুখ্যমন্ত্রী কে হবে ত্রিপুরার, তারপর কি করা যায় ত্রিপুরার পলিটিক্যাল সিচুয়েশনটাকে বিপ্লব দেবকে রিমুভেলের পরে। তো ওই প্রসেসগুলো স্টার্ট হবে বিহার ইলেকশনের পরে, তার মানে আজকে থেকে কয়েক সপ্তাহ পরে। তো এই হচ্ছে দিল্লির লেটেস্ট আপডেট। এবং সুনীল দেওধর থেকে শুরু করে জেপি নাড্ডা দিল্লিতে পলিসি ডিসিশন অলরেডি নেওয়া হয়েছে যে বিপ্লব দেবকে আর রাখা হবে না। এটা কয়েক মাসের ব্যাপার, এটা হয়তো 2-3 মাসও লাগতে পারে বা একটু বেশি লাগতে পারে, কিন্তু ওরা একটা পলিসি ডিসিশন নিয়েছে যে যেই লোকের কারণে নাকি ত্রিপুরাতে বিজেপি দলেরই অস্তিত্ব বিপন্নের মুখে, তো এই লোককে যদি আমরা রেখে দিই মুখ্যমন্ত্রীর পদে, তাহলে তো আমরা 2023 ইলেকশনও জিততে পারবো না, আর বিজেপি নামে কোনো জিনিসই থাকবে না ত্রিপুরাতে। তো এটা সেন্ট্রাল লিডারশিপও বুঝতে পেরেছে, এবং স্টেটে যারা বিজেপির ম্যাক্সিমাম এমএলএ আছে প্রায় 27 জন বা আরো বেশি, এরা কিন্তু অলরেডি বিপ্লব দেবের বিরুদ্ধে। এর মধ্যে একটা বিশেষ অংশ ওপেনলি বিরুদ্ধে আছে, একটা সংখ্যক পেছন থেকে বিরোধে আছে। কিন্তু বিপ্লব দেবের আপনারা সবাই জানেন যে আজকে থেকে ঠিক গত বৃহস্পতি শুক্রবার দিন বিপ্লব দেবের মন্ত্রী শান্তনা চাকমা কিছু ফ্রাস্ট্রেশন হয়ে কিছু পোস্ট দিয়েছিল ফেসবুকে বিপ্লব দেবের বিরুদ্ধে। তারপর কি করে শান্তনা চাকমাকে ধমকে ওর ফেসবুক অ্যাকাউন্টটাই যাতে টেম্পোরারি ডিসেবল করে দেওয়া হতো। আপনারা জানেন যে বিজেপির মধ্যে, ত্রিপুরা বিজেপির মধ্যে এখন আগুন চলছে, মানে একটা বিশেষ করে কি বলবো, একটা মানে চেঞ্জের জন্য একটা প্রস্তুতি চলছে। এবং যারা দিল্লি গিয়েছিলেন বিধায়করা ত্রিপুরা থেকে, ওদেরকে বলা হয়েছে যে মিডিয়াতে মুখ না খুলতে। এখন বিহার ইলেকশনের পরে ত্রিপুরাতে সেন্ট্রাল অবজারভার আসছে। সেন্ট্রাল অবজারভার পুজোর পরেও আসতে পারে, এমনকি আজকে থেকে 2 সপ্তাহ পরেও আসতে পারে ত্রিপুরায়। ওরা এসে বিজেপির এমএলএ থেকে শুরু করে সবার সাথে কথা বলে একটা ডিসিশন নেবে যে কে হবে নেক্সট চিফ মিনিস্টার। তো এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, আপনারা বোধহয় জানেন যে অজয় জামওয়াল বলে একজন আছে যে নাকি বিজেপির নর্থ ইস্ট ইন্ডিয়ার জোনাল সেক্রেটারি অজয়। তো বিপ্লব দেবের আগে গডফাদার ছিল রাম মাধব দিল্লিতে। তো এখন মানে গডফাদার রাম মাধবকে যেহেতু সরানো হয়েছে দিল্লি থেকে, তো এখন বিপ্লব দেবের আর কোনো গডফাদার নেই দিল্লিতে। তো নেক্সট হচ্ছে এই যে অজয় জামওয়াল, যে নাকি থেকে গুয়াহাটিতে থাকে বিশেষ করে। তো অক্টোবরের 16 তারিখ, এই কটা দিন আগে ত্রিপুরাতে হঠাৎ করে এসছিল, সব এমএলএদের সাথে বলেছিল জমায়েত করবে, কিন্তু ওখানে মাত্র 10-12 জন এমএলএ এসছে। এবং অজয় জামওয়াল আমি জানি না কি রিপোর্ট দেবে, এমন হতে পারে হয়তো ফেব্রিকেটেড রিপোর্ট দেবে যে ত্রিপুরাতে সব ভালো আছে। কিন্তু ইরেসপেক্টিভ অফ দ্যাট, জেপি নাড্ডা থেকে বিজেপির হায়ার আপ যারা নাকি এমএলএরা গিয়েছিল ডেলিগেশন দিল্লিতে, স্পষ্ট বলা হয়েছে যে সেন্ট্রাল অবজারভার আসছে ত্রিপুরায়, বিহার ইলেকশনের ঠিক পরেই আসছে, এবং একটা ডিসিশন নেওয়া হবে সব এমএলএদের সাথে কথা বলে যে নেক্সট লিডার কে হবে ত্রিপুরায়। তো আপনারা নিশ্চয়ই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিপ্লব দেব ইদানিং যে কথাবার্তা বলছে, সেই আগের মতো সেই কনফিডেন্স নেই। আজকে থেকে 1 মাস আগেও বিপ্লব দেব বলেছিল যে আমি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবো, আমি যতদিন বাঁচবো আমি মুখ্যমন্ত্রী থাকবো। কিন্তু এখন গতকাল বা আজকে কথা বলছে যে আমি যতদিন মুখ্যমন্ত্রী থাকি, তারপরেও যতদিন বাঁচবো বিজেপিতে। তো ওর মধ্যে গলার সুরে আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন অলরেডি। এটার কারণটা হচ্ছে দিল্লি থেকে অলরেডি মেসেজ এসছে যে মুখ্যমন্ত্রী পদে আয়ুটা টেম্পোরারি এখন। আর এটা তো একটা কমন সেন্সের কথা যে একটা মুখ্যমন্ত্রী যে নাকি পারফর্ম করতে পারে না, ওকে যদি একটা পার্টি রেখে দেয় যেখানে পার্টির লোয়ার লেভেল থেকে আপার লেভেল অব্দি সবাই খেপে আছে, তো এই মুখ্যমন্ত্রীকে যদি রাখা হয় ত্রিপুরায়, তাহলে তো বিজেপি দলেরই কোনো অস্তিত্ব থাকবে না। মানুষ কেন ভোট দেবে একজনকে যে নাকি একদম মানে কোনো কিছু পারফর্ম করতে পারছে না?
তো এই হচ্ছে এখন পরিস্থিতি। আমি এখন বেশ কয়েকটা ইস্যুতে কথা বলবো যেগুলো নাকি আমাকে ইমেল পাঠিয়েছেন আপনারা সবাই। আমি টপিকগুলোতে আসছি এক একটা করে, কিন্তু আপনাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টটা যেটা বলছি যে বিজেপির সেন্ট্রাল অবজারভাররা আসছে ত্রিপুরায় কয়েক সপ্তাহ পরে, মোস্ট লাইকলি বিহার ইলেকশনের পরে আসছে। তারপর এখানে মুখ্যমন্ত্রী বদলের প্রক্রিয়াটা চালু হবে এবং ওরা সব এমএলএদের সবার সাথে কথা বলবে। আর ত্রিপুরা বিজেপির এখন এমন একটা পরিস্থিতি, যদি সেন্ট্রাল লিডারশিপ যদি বিজেপিকে মুখ্যমন্ত্রী যদি দেখে যে না এখন না কিছুদিন পরে বদল করবে, তাহলে কিন্তু পার্টির মধ্যে ব্রেকআপ হয়ে যাবে। বেশিরভাগ এমএলএ এখন বিপ্লব দেবের বিরুদ্ধে, তো সেন্ট্রাল বিজেপি এটা করবে না, এরা মুখ্যমন্ত্রী পাল্টাবে এবং সেন্ট্রাল অবজারভার আসছে আর কয়েক সপ্তাহের মধ্যে। তো এবার আমি কয়েকটা কথায় আসছি। এটা হলো গিয়ে ত্রিপুরাতে পলিটিক্যাল ভায়োলেন্স, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে এবং এটা মানে খুবই দুঃখের ব্যাপার যে ল অ্যান্ড অর্ডার পলিটিক্যাল অ্যাটাকে কিছুই নেই এখন। আচ্ছা, তারপর আমি কয়েকটা টপিক আমি কভার করছি যে হ্যাঁ, টপিক হলো বিপ্লব দেব জোর গলাতে প্রেস কনফারেন্স করে বলেছিল যে কোভিডে ত্রিপুরায় যাদের ডেথ হবে তাদেরকে 10 লক্ষ টাকা নগদ দেওয়া হবে। এখন অব্দি 300-র উপর মানুষ মারা গেছে কোভিডে ত্রিপুরায়, কেউ কিন্তু 1 টাকাও পায়নি বিপ্লব দেব থেকে। তো এইগুলো মানে আমি কি বলছি, মানে কত বলবো, মানে বাটপাড়ির উপরে বাটপাড়ি, মানে তথ্যের মানে। তো ত্রিপুরাতে এখন অব্দি কিন্তু কেউ কোভিড পেশেন্ট 10 লক্ষ টাকা পায়নি গভর্নমেন্ট থেকে, যেটা নাকি বিপ্লব দেব বলেছে। তারপর এখন কোভিড এর সিচুয়েশন খুব খারাপ ত্রিপুরায়। 5000 নার্সেস, 400 ডক্টরস এখন আনএমপ্লয়েড আছে, এমনকি টিচার্স আছে, পিএইচডি কোয়ালিফাইড অনেক আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে, যতদিন বিপ্লব দেব ক্ষমতায় থাকছে আপনারা মানে চাকরির কথা ভুলে যান। আমি একই কথা 10,300 দেশকেও বলবো, আপনাদের যা যা প্রমিস দিয়েছে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে যে বেরিয়েছেন, মনে করবেন যে ওটা যা বলেছিল পুরোটাই মিথ্যা কথা। তো এই জন্য আপনাদের আমি সবাইকে একটা কথাই বলবো, 10,300 যেমন আন্দোলন করেছিল, আপনারাও সবাই অর্গানাইজড হয়তো এইভাবে আন্দোলন করুন। আন্দোলন করলে অন্তত ওরা একটা চাপে থাকবে, কিছু না কিছু বিপ্লব দেবের পরে যে মুখ্যমন্ত্রী হবে সে কিছু দিতে বাধ্য হবে বা আপনাদের কথা শুনবে। তো এই জন্য আপনারা প্রোটেস্টটা অর্গানাইজ করে মানে প্রোটেস্টটা চালিয়ে যান, আমি এটা অ্যাডভাইস করব আপনাদের। তারপর হচ্ছে কিছুদিন আগে বিপ্লব দেব বললেন যে আগরতলাতে 90% ওয়াটার লগিং প্রবলেম সলভ হয়ে গেছে। তো যারা ত্রিপুরাবাসী, বিশেষ করে রাজধানী আগরতলাবাসী, আপনারা খুব ভালো করে জানেন যে 15 মিনিট বৃষ্টি হলে আগরতলার কি অবস্থা হয়। কারণ আগরতলার ড্রেনগুলো তো অলরেডি সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, মানে এক্স্যাক্টলি মানে কি এটা বলবো, এটা মানে এত বড় মোটা মাথার কাজ কোনো জায়গাতে দেখবেন না। সিমেন্ট দিয়ে আগরতলার সমস্ত ড্রেন বুঝিয়ে দেওয়া হয়েছে। তো বৃষ্টি হলে জলটা যাবে কোথা থেকে? তো অটোমেটিক রাস্তার উপর দিয়ে যাবে, কারণ ড্রেন তো বন্ধ। তো ত্রিপুরাতে আগরতলাতে যে বিপ্লব দেব যে বলেছে 90% ওয়াটার লগইন, আমার মনে হয় না 1%ও সলভ হয়েছে প্রবলেম, কারণ বৃষ্টি হলে পরে প্রচুর জল জমছে। তো আমার কথা হচ্ছে, যে লোক মুখ্যমন্ত্রীর পদে বসে আছে ওর একটা কথাও মানে কারেক্ট না। ও যা বলে মুখ থেকে সব জুমলা, সব বাটপারি, সব হচ্ছে মানে 2 নম্বরই কথাবার্তা। তো এই লোককে মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার যোগ্য? মানে বিজেপিকে বলবো যে আপনাদের পার্টি কি এতটাই থার্ড ক্লাস হয়ে গেছে যে আপনারা গরু গাধা ছাড়া কেউ মুখ্যমন্ত্রীর পদে বসানোর কাউকে খুঁজে পাচ্ছেন না? এটা এটা কি ধরনের মানে ইয়ে? তো তো যাই হোক বন্ধুরা, যারা বিজেপিতে আছেন আমার কথা শুনছেন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হবে। আর বদল যদি না হয় তাড়াতাড়ি, পার্টি ধ্বংস হয়ে যাচ্ছে, ওটা দেখছে, সেন্ট্রাল অবজারভার আসছে, হবে, সবকিছু চেঞ্জ হবে ত্রিপুরায়। তারপর হচ্ছে ত্রিপুরাতে এখন কোভিডের যে সিচুয়েশন আর জিবি হসপিটালের যে সিচুয়েশন, এখন লোকেরা জিবি হসপিটালে যেতে ভয় পায়। ভয়টা পায় এই কারণে যে গেলে পরে আর মানে জ্যান্ত হয়ে আর ফিরে বেরোবে না। তো এখন এই জিবি হসপিটালের এই অবস্থা। আবার আমি বলবো ত্রিপুরাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কারণে, বিপ্লব দেবের কারণে ত্রিপুরায় এখন ডাক্তার বলুন, আইএএস আইপিএস অফিসার বলুন, টিসিএস টিপিএস অফিসার বলুন,
যে কোনো মানে মেডিকেল স্টাফ থেকে শুরু করে গভর্নমেন্ট এমপ্লয়ি বলুন, পুলিশ ডিপার্টমেন্ট বলুন, সবাই এখন ডিমোরালাইজ হয়ে আছে। সবাই এতটাই ডিমোরালাইজ হয়ে আছে যে কেউ হয়তো অফিস যাচ্ছে না, কেউ ডিউটি করছে না, কেউ লিভ নিয়ে বসে আছে, কারণ কেউ এই মূর্খের আন্ডারে কাজ করতে চায় না। তো কোভিডের মতো একটা এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ত্রিপুরাতে কোনো হেলথ মিনিস্টার নেই। আর ত্রিপুরা হচ্ছে ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে নাকি 1 বছরের উপরে পুলিশ ডিপার্টমেন্টে কোনো ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এখন অব্দি কাউকে মানে যাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল অমিতাভ রঞ্জন, উনি রিফিউজ করেছেন বিপ্লব দেবের আন্ডারে কাজ করতে গত বছর থেকে। তো এখন অব্দি কিন্তু ত্রিপুরা পুলিশের ডিজিপি পোস্টটা ভ্যাকেন্ট আছে ডিরেক্টর জেনারেল। আর আইএএস অফিসার থেকে সেক্রেটারিয়েটে বেশিরভাগই এখন ভলান্টারি রিটায়ারমেন্ট বা ত্রিপুরা থেকে এই পাগলের হাতে কি করে পালাবেন এই চিন্তাতে আছেন ওনারা। তো আচ্ছা, তারপরে আমি আরেকটা কথা বলবো, যে ভিডিওটা আপনারা দেখেছেন খুব ভাইরাল হয়েছে। এই ভিডিওটা হলো যে বিপ্লব দেব বলছে যে আমি মুখ্যমন্ত্রী থাকি বা না থাকি, আমার মানে বিজেপি থাকবে, আমার সারা জীবন বেঁচে। তো আমার কথা হলো, এটা কি ডেমোক্রেসি না? আরে মশাই, কাজ করুন ভালো, যাতে মানুষ আপনাকে ভোট দেয়। আপনি পারফরমেন্স দেখান, মানুষকে খুশি করুন যদি ভোট পেতে চান। এগুলি কি গরুর মতো কোথাও দাঁড়িয়ে সেরে আমি যতদিন বাঁচবো মুখ্যমন্ত্রী থাকবো, এখন আবার বলছে যে না আমি কতদিন মুখ্যমন্ত্রী থাকি তো আমি জানি না, কিন্তু আমি যতদিন বাঁচবো কি বলে ত্রিপুরায় বিজেপি। তো এই যে মূর্খের মতো কথাবার্তা বলা, তারপর এই যে মানে এটা বাঁশের বিস্কিট খাওয়া ন্যাশনাল মিডিয়ার সামনে, যে কত বড় একটা ইনভেনশন করলো, তাই না? তো এই যে বোকামিগুলো প্রত্যেক সপ্তাহে পুরো ন্যাশনাল বা স্টেট লেভেলে ডিসপ্লে করা হচ্ছে, এদিকে আমাদের ত্রিপুরার মান ইজ্জত বাড়ছে না ত্রিপুরার লোকেদের দুঃখ কষ্ট কমছে? কোনোটাই হচ্ছে না। কিন্তু আমাদের সেই জায়গাতেই আমরা আছি, অন্ধকূপে, মানে স্টেট ডুবছে একটার পর একটা। আর বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে পাঠিয়েছেন ইমেল বা মেসেজ, যারা এই বিভিন্ন ডিপার্টমেন্টে বেকার, এটা বিএডি হন, এমনকি ত্রিপুরা পুলিশেরও 838 এর মতো যারা নাকি কি বলে সিলেকশন হয়ে পুরো চিঠি পেয়ে তাদের এখন অব্দি রিক্রুটমেন্ট হয়নি। আপনাদের সবাইকে আমি একই কথা বলবো, আপনারা অর্গানাইজড ওয়েতে, ডেমোক্রেটিক ওয়েতে আপনারা প্রোটেস্টে নামুন। আপনারা চুপ করে বসে থাকলে কিছু পাবেন না, আপনাদের প্রোটেস্টে নামতে হবে। প্রোটেস্টে নামলে পরে আপনারা লাইমলাইটে আসবেন, তখন এটা কিছু হবে। আমার মতো একজন এডিটর দূরে থেকে আপনাদের অ্যাডভাইস দিতে পারে, চেঁচাতে পারে। আমি 10,300 দেশকেও বলবো, আপনারা আন্দোলনকে নরম করবেন না, আপনারা সবকিছু চালিয়ে যান যে যেভাবে আন্দোলন করছেন। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, যারা ভাই তোমরা বিজেপিতে আছো, বিজেপির যুব মোর্চা থেকে শুরু করে বিজেপি পার্টিতে আছো, এরা ভেবেছো, তোমরা ভেবেছো যে বিজেপি করলে পরে গভর্নমেন্ট সরকারি চাকরি পাবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, এগুলো পাবে। তো তোমরা বুঝতে পারছো 2.5 বছরের পরে যে তোমরা কিছুই পাবে না। তো এই জন্য তোমরাও নিজেরা পার্টির মধ্যে একটা মানে সংগ্রামের মতো, একটা প্রোটেস্টের মতো স্টার্ট করো, কারণ এইভাবে বসে থাকলে তো তোমাদের বয়স বেরিয়ে যাবে। বিপ্লব দেব এরা কিছু দেবে না, এরা খালি লুটতে এসছে, লোটার পরে তারপরে যখন কেস লাগবে, বিভিন্ন কিছু হবে, যা বানিয়েছে ওগুলো আবার কেসে যাবে আগামী 10-15 বছর বা 20 বছর। তো এদের উপরে ডিপেন্ড করে তো তোমরা কি বলে এখন দেখো, যেমন দেখা যাচ্ছে যে সিপিএম এর একটা কোনো অনুষ্ঠান হলো, পার্টি অফিস অ্যাটাক করা হচ্ছে, এই করে। তো ব্যাপারটা হচ্ছে আজকে তোমরা সিপিএম কে অ্যাটাক করছো, আবার সিপিএম যখন ক্ষমতায় আসবে তোমাদের অ্যাটাক করবে। এখন তোমরা কংগ্রেসকে করছো, কংগ্রেস আবার তোমাদের পরে দেবে অ্যাটাক। তো এই যে পাল্টা মারের রাজনীতি, এটা কি সভ্য সমাজে কাম্য? ত্রিপুরাতে এত পলিটিক্যাল ভায়োলেন্স তো আগে তো ছিল না, কিছুটা হতো কিন্তু এরকম ভাবে তো হয়নি কখনো, যে একটা কেউ প্রোগ্রাম করতে গেলে অ্যাটাক চলে আসছে। তো অ্যাটাক করে কি হচ্ছে? অ্যাটাক করে পার্টিটাই পুরো মানুষের কাছে মুখ থুবড়ে পড়ছে। তো এই জন্য আমি বলবো, ত্রিপুরাতে বিজেপির যে এখন এখন দুরবস্থা, কারণ ত্রিপুরার বিজেপি তো 90% হচ্ছে সময় কংগ্রেস থেকে এসছেন। তো আপনি দেখুন ত্রিপুরা বিজেপিতে কে আছে, মন্ত্রী রতনলাল নাথ থেকে শুরু করে কাকে ধরবেন, প্রণজিৎ সিংহ রায় থেকে শুরু, আপনি জাস্ট পিক আপ এমএলএস, মিনিস্টার্স, 80% 90% সবাই কংগ্রেসই। তো এরা যে আবার কংগ্রেসে ফিরে যাবেন না, এটার কোন গ্যারান্টি? এরা তো কংগ্রেসে একটা সুযোগ পেলেই ফিরে যাবেন বা অন্য কোনো দলে ওরা চলে যাবেন। তাহলে ত্রিপুরাতে বিজেপি আর রইল কি? তো আপনারা যে এইভাবে
মারধর করছেন, আর এক মূর্খ যে নাকি বলছে সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে কিছুদিন আগে, এখন আবার বলছে কতদিন থাকবে ও নিজে জানে না। তো এই যে একটা মূর্খর আন্ডারে থেকে ওই সাংবাদিক পরাশর বিশ্বাস আম্বাসাডর কি বললো, ওকে নিয়ে সবাই মারলো। তারপর বিজেপির যে নাকি ত্রিপুরাতে এত হার্ডওয়ার্ক করেছে, ফাউন্ডিং প্রসেনজিৎ চক্রবর্তী, ও বিপ্লব দেবের বিরুদ্ধে দুটো কথা বললো, গুন্ডারা গিয়ে মারলো। তো এই যে কালচারটা, এই কালচারটা দিয়ে কিন্তু বিজেপি পার্টির কোনো লাভ হচ্ছে না, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এই জন্য বিজেপি পার্টিকে ত্রিপুরায় বিপ্লব দেব যতদিন থাকবে, প্রত্যেকটা দিন যতদিন বিপ্লব দেব ক্ষমতায় বসে থাকবে, পার্টিটাকে ও ধ্বংস করছে। এটা আপনারা বুঝতে চেষ্টা করুন। পলিটিক্সে মানুষের কাছে জনপ্রিয় হতে হয় ভালো কাজ করে, পারফর্ম করে। এইভাবে গুন্ডামি পান্ডামি করে কেউ পলিটিক্সে কখনো পপুলার হয় না। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো কিছু পয়সা মানুষে কামাতে পারে, এতটুকুই, এর বেশি হয় না পলিটিক্সে। তো এই জন্য আমি বলবো, যারা বিজেপি যুব মোর্চা বা বিভিন্ন দিকে ভাবছো যে এইভাবে ভায়োলেন্স করে এই করে ইলেকশন জেতা যাবে বা ক্ষমতা, এটা ভুল, এটা সম্পূর্ণ ধারণা ভুল। আগে যে গভর্নমেন্ট ছিল কিছুটা হলে ওরা কাজ করেছে, অনেক অনেক রকমের ডেভেলপমেন্ট করেছে। হসপিটালগুলোর এরকম দুরবস্থা ছিল না, এখন যেরকম দুরবস্থা। রাস্তাঘাট অনেকই সুন্দর হয়েছে, স্কুল কলেজ এডুকেশন সিস্টেম বেশ কিছু, ওদেরও অনেক কিছু ফল্ট ছিল, কিন্তু অনেক কিছু করেছে ওরা। যেমন ত্রিপুরা বিজেপিতে সুদীপ বর্মন 1 বছর যে ছিল হেলথ মিনিস্টার, বা 1 বছরের একটু বেশি, সুদীপ বর্মন ত্রিপুরা বিজেপির একমাত্র মিনিস্টার যে নাকি রিপোর্ট কার্ড দিয়েছে, 100 দিনের রিপোর্ট কার্ড এইভাবে দিয়েছে যে কি করেছে ও পারফরমেন্স। তো আমি চ্যালেঞ্জ করব, ত্রিপুরার এখন যারা মন্ত্রী আছে, বিশেষ করে রতনলাল এবং বিপ্লব দেব, আপনাদের রিপোর্ট কার্ড কোথায়? আপনারা কি করেছেন? আপনারা যে গত 2.5 বছরে ত্রিপুরার জনগণের পয়সাতে হেলিকপ্টার চড়ছেন, গাড়ি চড়ছেন, তা আপনারা করেছেন কি? আপনাদের পারফরমেন্স রিপোর্ট কোথায়? এগুলো কে দেখবে? আর ত্রিপুরার যারা ভাই বোনেরা আমার কথা শুনছো, যে মানে আমার কাছে অ্যাডভাইসের জন্য এসছে যে এখন কি করা উচিত, কোনো চাকরি হচ্ছে না, কিছু হচ্ছে না, এই অবস্থা। তো আমি তোমাদের স্ট্রংলি অ্যাডভাইস দেব, প্ল্যান্ড ওয়েতে তোমরা প্রোটেস্ট বা এইসব প্রোগ্রামগুলো শুরু করো, না হলে কিন্তু কিছুই পাবে না, কারণ এদের থেকে কিছুই পাবে না। এটা একদমই। তারপর যেমন টেট কোয়ালিফাইড যারা নাকি রেগুলার পে স্কেল 1-2 দিন আগে দেখলাম প্রোটেস্ট করছে, কিন্তু তোমরা মানে কেউ কিছুই পাবে না যদি না প্রোটেস্ট করা হয়। তারপর হচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজের ফি, টোটাল ফিস 54 লাখে ইনক্রিজ করা হলো, দ্যাট ইজ টোটালি রং। আমি আশা করি নতুন মুখ্যমন্ত্রী আসলে পরে এই ডিসিশনগুলো আবার রিভার্ট ব্যাক করা হবে। তারপর আইপিএফটির যে স্ট্রাইকটা গেল, বিশাল ভায়োলেন্স গেল, দেখা গেল যে গভর্নমেন্ট বা একদম মানে মিউট স্পেক্টেটরের ভূমিকায়। তারপর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ত্রিপুরাতে এখন সব মিডিয়া, মোটামুটি সব প্রিন্ট মিডিয়া, 90% বা 95% মিডিয়া ত্রিপুরার কিন্তু বিপ্লব দেবের বিরুদ্ধে ওপেনলি চলে গেছে। যেহেতু সে আজকে থেকে কয়েক সপ্তাহ আগে সাউথ ত্রিপুরাতে কমেন্ট করেছিল যে মিডিয়ার বিরুদ্ধে দেখে নেবে, ই করবে, তারপরে বেশ কয়েকজন সাংবাদিকের উপরে ফিজিক্যাল অ্যাটাক হয়েছে এবং মুখ্যমন্ত্রী কিন্তু এখন অব্দি অ্যাপোলজি করেনি। তো এই জিনিসগুলো দিল্লিতে হাইকমান্ডকে জানানো হয়েছে যে এত মানে বিজেপিকে পুরো ধ্বংস করার পেছনে ত্রিপুরাতে যদি কেউ ইতিহাসের নাম লেখা থাকবে, এটা হবে বিপ্লব দেব, বিজেপির ধ্বংসকারী লোক। তারপর হচ্ছে আরেকটা টপিক আমি বলছি যে নার্স এবং ডাক্তারদের রিক্রুটমেন্টটা আর্জেন্টলি করা উচিত, কিন্তু এটা এখনো হচ্ছে না। আর টেট যারা আমাকে আপনারা পাঠিয়েছেন, 1195 টেটের কোয়ালিফায়ার্স এখনো আনএমপ্লয়েড। আপনাদের আবারও বলছি, আপনারা যদি প্রোটেস্ট না করেন, কিছু মুভমেন্ট না করেন, আপনারা কিছু পাবেন না। তারপর আপনারা তো সবাই জানেন যে মুখ্যমন্ত্রী যা বলে কাজে কিছু হয় না। যেমন হাইকোর্টে গভর্নমেন্ট একটা বড় রকমের থাপ্পড় খেয়েছে কয়েক সপ্তাহ আগে, যে হাইকোর্টে জাস্টিসরা জিজ্ঞেস করেছে ত্রিপুরা গভর্নমেন্টের অ্যাডভোকেট জেনারেলকে যে এই যে 1500 টাকা দেওয়ার কথা বিপ্লব দেবের কথা মতো, যারা নাকি ইন হোম কোয়ারেন্টাইন আছে কোভিড পেশেন্টদের, এদেরকে কেন দেওয়া হচ্ছে না? তো অ্যাডভোকেট জেনারেল যেটা রিপ্লাই দিল, ক্যাবিনেট এরকম কোনো ডিসিশন নেয়নি, ওটা বিপ্লব দেবের মুখের কথা।
তো এইভাবে এই যে 10 লক্ষ টাকা যে কোভিডে মারা গেলে দেওয়া হবে, এটাও কিন্তু ত্রিপুরার এখনো কেউ পায়নি। 300-র উপরে মারা গেছে কোভিড পেশেন্ট খালি ত্রিপুরা এলোন। তো এই হচ্ছে এখন ত্রিপুরার এখন বর্তমান পরিস্থিতি। এবং দেখা যাচ্ছে যে কোনো চাকরি বাকরির কোনো দিশা নেই, কিছু নেই, চারিদিকে খালি জুমলা প্রতিশ্রুতি। সবাইকে মানে যা তা বলা হচ্ছে আর কি, যে বাঁশের বিস্কিট বিক্রি করতে, নয়তো বাঁশের চাল বিক্রি করা থেকে শুরু করে হাঁস পালা, মুরগি পালা, গরু পালা, তারপর হাঁসের মানে যা তা যা মুখে আছে। এখন ত্রিপুরা আগামী 10-15 বছরের জন্য ন্যাশনালে বা বাইরে কেউ ত্রিপুরা থেকে এসছে বলে আর বলার আর কোনো মানে সাহস রাখে না। ত্রিপুরার নাম বললেই হাসি হাসি ঠাট্টা করে, যে এইরকম একটা মেমে ফ্যাক্টরিকে নিয়ে। তো এই জন্য আমি বলবো যে ত্রিপুরাতে পরিবর্তনটা খুব দরকার, এবং মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে এই পরিবর্তন আসছে। এটা একটা ম্যাটার অফ টাইম। আর যারা বিরোধী দলে আছেন, আপনাদেরও অনুরোধ করব, আপনাদের আন্দোলন সমস্ত এগুলো চালিয়ে যান, বিভিন্ন রকমের কি বলে ভায়োলেন্স বা ওটার সামনে ইয়ে না করে, সারেন্ডার না করে। আর যারা বিজেপির মধ্যে আমার কথাটা আপনারা শুনছেন, আপনাদের বলবো যে আপনারাও চোখ খুলুন, দেখুন যে আপনাদের পার্টি কিভাবে ধ্বংস হচ্ছে। ধ্বংস হয়ে গেছে, 90% ধ্বংস হয়ে গেছে। এবং এই ধ্বংসের কাণ্ডারে কিন্তু একজনই, বিপ্লব দেব। তো আমি বলবো ত্রিপুরাতে এখন যেভাবে চলছে, এটা নরকের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। চারিদিকে রেপ, মার্ডার, আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে কি ড্রাগস, মানে চারিদিকে এখন ড্রাগস। ত্রিপুরার কোনায় কোনায় এখন ড্রাগ বিক্রি হচ্ছে। কারণ বেকার বেকার যারা আছে বা যারা ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেস, এরা ড্রাগ নিচ্ছে নিজের জীবনটাকে এইভাবে মানে জ্যান্ত লাশের মতো এরা জীবনটাকে চালাচ্ছে। তো ত্রিপুরার এতটাই খারাপ অবস্থা এখন। তো চারিদিকে প্রচুর মৃত্যু, প্রচুর অনাহার, মানে হাহাকার চলছে। আর এদিক দিকে আমাদের হবুচন্দ্র হেলিকপ্টার, নতুন হেলিকপ্টারের জন্য অর্ডার দিয়েছেন 25 কোটি টাকা দিয়ে লিজ। তো এই হচ্ছে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি। তো এই জন্য বন্ধুরা আমি আপনাদের বলবো, যারা নাকি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ভাবছেন যে কিছুই পেলেন না, আপনারা আন্দোলন চালিয়ে যান, আপনাদের বলবো। আর আমি মানে আগামী আগামী রোববার দিন, এখনই বলে দিই, আগামী রোববার দিন বোধহয় বিজয়া দশমী, আমি লাইভে আসছি না আগামী রোববার, এর পরের রোববারে আসবো। তো মোটামুটি যতগুলো টপিক ছিল সবগুলোই কাভার হয়ে গেছে। আপনাদের এটা বলবো যে ত্রিপুরা একটা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গত 2.5 বছর ধরে গেছে, বা 2.5 বছরের একটু বেশি। এবং এখন আপনাদের সবাইকেই খুব শক্তভাবে কাজ করতে হবে বা শক্ত থাকতে হবে, যে ত্রিপুরাতে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা এইভাবে অ্যাকসেপ্ট করতে পারি না ত্রিপুরা এখন যে বর্তমান পরিস্থিতি। এটা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, এটা এখন খুব দরকার যে ত্রিপুরার ভবিষ্যৎ, ত্রিপুরাতে এমপ্লয়মেন্ট, ত্রিপুরাতে বিভিন্ন রকমের ভালো কাজগুলো, ইকোনমিক প্রসপারিটি, ডেভেলপমেন্ট আনা। তো এই জিনিসগুলো, এবং আপনারা যারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, কাঞ্চনপুর থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে আপনারা প্রোটেস্টগুলো করুন। কাঞ্চনপুরের অবস্থা খুব খারাপ, আপনারা যারা জানেন কিনা জানি না। এটা খুবই সেন্সিটিভ সিচুয়েশন। এবং মানে এত বড় অপদার্থ একজন ক্ষমতায় বসে আছে যে মিজোরাম গভর্নমেন্ট জম্পুই হিলে ওখানে 144 জারি করেছে বেআইনিভাবে। তো বিভিন্ন রকমের সেন্সিটিভ ব্যাপারগুলো আছে। আপনারা বিভিন্নভাবে জিনিসগুলো প্রজেক্ট করুন, তুলে ধরুন জিনিসগুলো। কিন্তু মনে রাখবেন, ত্রিপুরাতে আমাদের চেঞ্জ আনতেই হবে। আমাদের সবার উপরে মা ত্রিপুরেশ্বরী আছেন ত্রিপুরায়, এবং আশা রাখছি যে খুবই শিগগিরই আমাদের সুদিন আসবে ত্রিপুরায়। এবং সুদিনের জন্য আমাদের এখন থেকেই খুব শক্তভাবে এক হয়ে কাজ করতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমার মোটামুটি কথা যেই টপিকগুলো ছিল হয়ে গেছে। আপনাদের সবাইকেই দুর্গাপুজোর শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা পুজোতে ভালো থাকবেন, কিন্তু অ্যাট দি সেম টাইম সাবধানে থাকবেন, কারণ কোভিড এখনো খুব মানে মাস ট্রান্সমিশন হচ্ছে। আর আগামী রোববার দিন লাইভে আমি আসছি না, ওদিন খুব সম্ভবত বিজয়া দশমী। তো আপনাদের আগাম দশমীর শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। তো আপনারা ভালো থাকবেন সবাই, আমাদের একসাথে কাজ করতে হবে। আর
আমাদের দল মানে বিভিন্ন রকম আইডিওলজির উপরে গিয়ে ত্রিপুরার মানে ডেভেলপমেন্ট, ত্রিপুরার ভালোর জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের আবার দুর্গাপুজো আর কদিনের মধ্যেই, আপনাদের সাদর শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সাবধান থাকবেন। আর বিজয়া দশমীর আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আগামী রোববারের পরের রোববার আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।